আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম, মানে হচ্ছে পরমাণুর গঠন। সো পরমাণুর গঠন নিয়ে ব্যাপক পড়াশোনা আমরা এর আগেও পড়ে আসছি, 9-10 থেকে আমরা দেখে আসছি। সো এখন আমরা আরো কিছু দেখব। তো এই পরমাণুর গঠন, এটার ভিতরে যে একটা রহস্য, আসলে এটা কি, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে তাদের মতবাদ প্রতিষ্ঠা করে গিয়েছেন। বিভিন্ন সময় যে মতবাদগুলো এসেছে তার সংশোধন এসেছে। যখন মেন্টালি যখন খুব ডেভেলপ হচ্ছে, কোয়ান্টাম থিওরি যখন আসতেছে, ধীরে ধীরে ভুলগুলো সংশোধন হচ্ছে। তো ফার্স্টে যদি আমরা দেখি, প্রথম বিজ্ঞানী ডেমোক্রিটাস, উনি অ্যাটম শব্দটা বলেন অ্যাটম যা বিভাজ্য নয়। তো তখন কেউ এটা ওইভাবে বুঝে নিতে পারেন নাই যে এই জিনিসটা উনি কি বোঝাতে চাচ্ছেন। তার অনেক দিন পর ওটাকে পুনরায় প্রতিষ্ঠা করেন বিজ্ঞানী ডাল্টন, যা আমরা ডাল্টনের পরমাণুবাদ হিসেবে জানি। তো সেখানে উনি কি বলছেন যে প্রতিটা পদার্থের যা আমরা দেখতেছি, যত কিছু আমরা দেখতেছি, সবকিছুই একটা স্মলেস্ট ইউনিট দিয়ে গঠিত, একটা ক্ষুদ্রতম একক দিয়ে গঠিত। সেটা কি? যেমন একটা দেয়ালের কথা যদি আমরা বলি, সো ওই দেয়ালের মধ্যে কি থাকে, অনেক ইট থাকে, সেই ইটগুলো মিলে একটা বিশাল বিল্ডিং বা দেয়াল হয়। সো এক একটা ইউনিট হচ্ছে এক একটা ইউনিটগুলো হচ্ছে এক একটা ইট। ঠিক একইভাবে কোন একটা জিনিসকে যদি আমরা ভাঙতে থাকি, ভাঙতে ভাঙতে লাস্ট যেটা হবে, যাকে আর ভাঙা যায় না, তো সেটা হচ্ছে অ্যাটম, পরমাণু। সো ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী অ্যাটমই হচ্ছে শেষ কণা বা শেষ অবস্থা, যাকে আর বিভাজ্য করা যায় না, বিভাজিত করা যায় না। তো তারপরে এখান থেকে প্রায় আরো অনেক মডেল আসছে। সো আমরা একটু দেখি যে ডাল্টন এই সবচেয়ে ক্ষুদ্রতম যে একক তার নাম দিয়েছেন অ্যাটম, পরমাণু, যেটা নাকি স্পেরিক্যাল দিয়েছেন। এখানে একটা প্রশ্ন হতে পারে, স্পেরিক্যাল কেন? কেন স্কোয়ার হলো না? কেন ট্রায়াঙ্গেল হলো না? তোমরা খেয়াল করে দেখবা, এটা ইন্টারেস্টিং ব্যাপার। যে কোনো ইন্ডিপেন্ডেন্টলি স্ট্রাকচার, স্বাধীনভাবে গঠিত হয়, যেগুলা নেচারে শুরু থেকেই স্বাধীনভাবে স্পেসে, ফ্রি স্পেসে যেগুলো গঠিত হয় স্বাধীনভাবে, দেখবা খেয়াল করে, সেগুলো স্পেরিক্যাল হয়। যেমন ধরো এই প্ল্যানেট বলো, এই যে পৃথিবী বলো, বুধ বলো, চাঁদ বলো, এগুলো কিন্তু স্পেরিক্যাল। তুমি এক গ্লাস পানি উপরে মারো, দেখবা যখন পড়বে সেটা কিন্তু গোল গোলে স্পেরিক্যাল হয়ে যায়। কেন? কারণ স্পেরিক্যাল হলে এখানে সারফেস টেনশনটা কমে যায়। সারফেস টেনশন বা যে সারফেস যে এনার্জি, সেই সারফেস যে এনার্জি, সেটা কমে যায়। তো সারফেস এনার্জি বলতে ধরো এখানে একটা পর্দা, তুমি এখান দিয়ে টান দিতেছো, এখান দিয়েও টান দিতেছো, এখানে টান খাচ্ছে, এখানে টান খাচ্ছে, তাহলে কি বেঁকে যাবে? তো দেখা যায় যে যদি স্পেরিক্যাল হয়, সার্কুলার একটা সারফেস হয়, স্পেরিক্যাল হয়, স্পেশালি স্পেরিক্যাল, তাহলে তার সারফেস এরিয়া সবচেয়ে কম, যার জন্য সারফেস এরিয়া কমে যাওয়ায় সারফেস এনার্জি কম লাগে। আর যেখানে এনার্জি কম, তার স্ট্যাবিলিটি বেশি। আমি দাঁড়ায় কথা বলি, আমার শক্তি বেশি খরচ হয়, আমার স্ট্যাবিলিটি কম। আর যে বসে ক্লাস করে, তার শক্তি কম খরচ হয়, তার স্ট্যাবিলিটি বেশি। সো এখানে এই পৃথিবী বলো বা যে কোনো সারফেস বা অ্যাটম, এই যে একটা অ্যাটম স্বাধীনভাবে গঠিত হয়, সো এটা স্পেরিক্যাল বলা হয়। তারপরে দেখা গেল যে না, এখানেই শেষ না, এর ভিতরেও আরো ক্ষুদ্র অংশ আমরা পাই। বিজ্ঞানী জে থমসন, উনি যখন ক্যাথোড রশ্মি নিয়ে পড়াশোনা করতেছিলেন, অ্যানোড ক্যাথোড নিয়ে পড়াশোনা করতেছিলেন, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, আর এটা হচ্ছে অ্যানোড। যখন এটা নিয়ে পড়াশোনা করতেছিলেন, দেখলেন খেয়াল করে যে একটা ক্ষুদ্র বিম, একটা বিম এখান থেকে যখন যায়, ক্যাথোড রশ্মি যখন এখান থেকে যায়, তো এটা ধর্ম কি, এটা নিয়ে পড়াশোনা করার সময় উনি একটা ঋণাত্মক আধানযুক্ত কিছু একটা এখানে রাখলেন। ঋণাত্মক আধানযুক্ত এখানে যখন রাখলেন, দেখা গেল এটা সরে যায়, বেঁকে যায়। তো এই যে এটা যে বেঁকে যায়, যে এমন হয়ে যায়, তার পথ সরে যায়। কেন সরে গেল? আমরা জানি সেম চার্জ অর লাইক চার্জ অলওয়েজ রিপেল ইচ আদার। সবসময় সম চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে তো এটা যেহেতু নেগেটিভ চার্জ ছিল, তাহলে এটা তো সরে যায় কেন? নিশ্চয়ই বিকর্ষণ হয়। তখন ক্যাথোড রশ্মি থেকে জে থমসন তার যে আবিষ্কার করলেন, ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করলেন, তাই বলা হয় ইলেকট্রন আবিষ্কার হচ্ছে জে থমসন।
তো উনি একটা পরমাণু মডেল দাঁড় করালেন। উনার পরমাণু মডেলের নাম ছিল প্লাম পুডিং মডেল। উনার মডেলের নাম ছিল প্লাম পুডিং মডেল। আমরা যেটা বুঝি, প্লাম হচ্ছে আলু বখরা, আর পুডিং তো তোমরা জানো, দেখবা বিভিন্ন কেকের মধ্যে বা পুডিং এর মধ্যে আলু বখরা জাতীয় ফল বা চেরি ফল এখানে মাঝে মাঝে থাকে, ভিতরে ঢুকায় দেয়, ভিতরে থাকে। তো এটা উনি বোঝাচ্ছে যে এই যে পুডিং, এটা হচ্ছে, এই মাধ্যমটা হচ্ছে পুডিং, যেটাকে উনি ধনাত্মক সারফেস হিসেবে চিন্তা করতেছে। আর এই যে প্লামগুলো বা ফলগুলো এটার ভিতরে যে গেঁথে দেওয়া, সেগুলাকে উনি, এই প্লামগুলাকে উনি ইলেকট্রন হিসেবে চিন্তা করতেছে, নেগেটিভ। তো যার জন্য এই মডেলের নাম দেওয়া হয় প্লাম পুডিং মডেল। এটা আরেকটার সাথে উদাহরণ দেওয়ার জন্য ওয়াটারমেলন। তোমরা জানো একটা তরমুজকে যদি মাঝখানে কাটো ক্রস সেকশন করো তাহলে কি পাবো? ধরো এমন একটা অংশ পাবো আমরা যেখানে পুরো সারফেসটা হচ্ছে লাল, তোমরা জানো ভিতরে লাল। সো এই লালের মধ্যে তোমার যেটা সিডসগুলো, মানে বিচিগুলো যে থাকে, এখানে বিচিগুলো থাকে ছড়ানো। তরমুজের মধ্যে বিচিগুলো তোমরা দেখছো কিভাবে ছড়ানো থাকে। তো উনি এটার নাম দিয়েছেন এইভাবে যে এই যে লাল সারফেস পুরোটা হচ্ছে পজিটিভ, পুরোটা পজিটিভ সারফেস, আর এই যে সবুজগুলো এগুলো হচ্ছে ইলেকট্রন ছড়ানো। উনি এই থিওরি দেওয়ার পর তখন ইন্টারেস্টিংলি পাশাপাশি আমরা আরেকটা দেখি যে প্রোটনের যে আবিষ্কার, গোল্ড স্টেইন দেখাইছেন, সেটা অ্যানোড রে, অর্থাৎ সেটা বিপরীত ছিল। অ্যানোড থেকে ক্যাথোডে একটা বিম যায়, তখন পজিটিভ চার্জের আবিষ্কার হলো। কিন্তু এক্স্যাক্টলি তার অবস্থান আসলে তখনও জানা ছিল না। দ্য আনসিন ওয়ার্ল্ড ইনটু দ্য অ্যাটম, একটা পরমাণুর ভিতরে অজানা একটা জগৎ, যে সেটার ভিতরে আসলে কি, কিভাবে এই প্রথমত পরমাণুর ধারণা আসলো, পরমাণুর ভিতরে যে এই যে ইলেকট্রন আর প্রোটন কিভাবে থাকে তার কোনো ধরনের প্রমাণ পাওয়া যাচ্ছে না, কিভাবে একটা অ্যাজাম্পশন দিয়ে চলে যাচ্ছে। এরপরে বিজ্ঞানী রাদারফোর্ড আসলেন, উনি এটা বুঝতে চাইলেন যে আসলে ভিতরে কিভাবে স্ট্রাকচারটা। তো উনি কি করলেন, আলফা স্ক্যাটারিং পরীক্ষা নামে একটা পরীক্ষা করলেন, যে উনি পজিটিভটাকে জানতে চাচ্ছেন অ্যাকচুয়ালি কিভাবে আছে, যে পজিটিভ চার্জ কিভাবে থাকে, পুরোটাই নাকি কোনো একটা জায়গায়। সো এটা বুঝবেন কিভাবে, যেহেতু ওই কনসেপ্টটা আমাদের মাথায় কাজ করতেছে যে সমচার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে যেহেতু আমরা প্রোটনের অবস্থানটা জানতে চাচ্ছি, বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটনের অবস্থানটা জানতে চাচ্ছেন, তো উনি এই জন্য আলফা কণা নিলেন। যেহেতু আলফা কণা পজিটিভ, তাই পজিটিভকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে ওই আলফা কণার পজিটিভের যে বিকর্ষণ, ওই বিকর্ষণ থেকে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি প্রোটনটা কোথায়। যখন আলফা কণা পাস করানো হবে, সে যদি প্রোটনের কাছে যায়, যেহেতু আলফা কণা পজিটিভ, তো পজিটিভ বিকর্ষণ হয়ে আলফা কণা সরে যাবে, তাহলে বোঝা যাবে যে কেন সরে গেল, কোন জায়গা দিয়ে সরে গেল। তো উনি এই জন্য আলফা কণা নিলেন প্রোটনের অস্তিত্বকে বের করার জন্য, যাকে আমরা জানি আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। সো এখানে উনি উৎস হিসেবে কি নিলেন, উনি এক্সপেরিমেন্টের উৎস হিসেবে নিলেন থোরিয়াম, তেজস্ক্রিয় মৌল। ওখান থেকে আমরা আলফা কণা ক্রিয়েট করতে পারি। আর আলফা কণাটা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। সো এটা এমন না যে আমরা আলফা কণা ঠাস করে বানাই ফেললাম। আমরা জানি হিলিয়াম কি, হিলিয়ামের ভর 4, 2টা প্রোটন 2টা ইলেকট্রন। সো এটা কিভাবে, এই যে ধরো 2টা প্রোটন এখানে, আর তার এখানে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন। যদি আমরা তেজস্ক্রিয়তার মাধ্যমে দেখি যে আলফা কণা বের হয়ে যায় দ্বিধনাত্মক, অর্থাৎ যখন এই 2টা ইলেকট্রনকে হারায় তখন সেটা হয়ে যায় হিলিয়াম 2+, দ্বিধনাত্মক, অর্থাৎ শুধু প্রোটন 2টা থাকবে। তো এটা পজিটিভ, এটা কি, এটা পজিটিভ, শুধু প্রোটন 2টা থাকবে, ইলেকট্রন 2টা চলে যাবে। সো এটা কোত্থেকে সৃষ্টি করবো আমরা, তেজস্ক্রিয় মৌল থেকে। বিজ্ঞানী রাদারফোর্ড ধরো থোরিয়াম থেকে, তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা তৈরি করলেন। কেন আলফা কণা নিলেন, প্রশ্ন, কেন আলফা কণা নিলেন? কারণ আলফা কণা যেহেতু পজিটিভ, সেটা প্রোটনকে বিকর্ষণ করবে, এই জন্য আলফা কণা নিলেন। কোত্থেকে তৈরি করলেন, থোরিয়াম থেকে। সো এভাবে আসলো, আলফা কণা আসলো। আসার পর এখন এটা কি করবে, এখন এটা একটা তিনি প্রতিষ্ঠা করলেন, জাস্ট ধাপে ধাপে উনি বানাইলেন, একটা সারফেস দিলেন, এইভাবে একটা সারফেস দিলেন জিঙ্ক সালফেট একটা সারফেস উনি দিলেন, আটকাই দিলেন।
চিপ দিলেন, স্বর্ণের গোল্ড ফয়েল দিলেন, স্বর্ণের পাত দিলেন, যেটা হলো গোল্ড ফয়েল। এখন এই এক্সপেরিমেন্টের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে কেন গোল্ড ফয়েলই নিলেন, অন্য কিছু তো নিতে পারতেন। সেটার অ্যান্সার হচ্ছে যে আলফা কোণ একটু ভারী হয়, সেটা দেখা গেছে যে সাধারণ কাগজকেও ভেদ করতে পারে না। তো যার জন্য আমি যে কোনো মেটাল নিলেই তা ভেদ করতে পারবে না। তো এই স্বর্ণ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মেলিয়েবল, খুব নমনীয়, যার ডেনসিটি অনেক কম, যেটা একটু ফাঁকা ফাঁকা, তাকে খুব সরু করা যায়, একদম পাতলা চিকন করা যায়। যার জন্য এটা নেওয়া হয় যাতে করে এইটা আলফা কণা ভেদ করতে পারে, ট্রান্সমিট করতে পারে। অন্য কিছু দিলে হয়তো এমন হতো আলফা কণা এটা বাড়িতে রিফ্লেক্ট হয়ে চলে যেত, কিন্তু স্বর্ণের পাতকে সহজে ভেদ করতে পারে। আচ্ছা, এই জন্য গোল্ড ফর্মুলা। তাছাড়া গোল্ড খুব স্টেবল একটা এলিমেন্ট, খুব স্থিতিশীল। আচ্ছা, এরপরে উনি কেন জিঙ্ক সালফাইড দিলেন আবরণ হিসেবে? এই জন্য জিঙ্ক সালফাইড নিলেন যে যেহেতু আলফা কণা ভিজিবল না, আমরা খালি চোখে আলফা কণাকে দেখি না, তাহলে বুঝবো কিভাবে যে এটা সোজা গিয়ে বেঁকে গেল না স্ট্রেট গেল? যার জন্য জিঙ্ক সালফাইড নেওয়া হয়েছে এই জন্য যে এখানে যদি এটা ভেদ করে যায়, স্ট্রেট চলে যায়, তাহলে এই জায়গাটা অবশ্যই গ্লোয়িং হবে, জ্বলে উঠবে। ধরো এই জায়গাটা জ্বলে উঠবে, এভাবে এখানে জ্বলে উঠবে। কেন? কারণ এখানে প্রতিপ্রভা সৃষ্টি হয়। জিঙ্ক সালফাইডে যেহেতু প্রতিপ্রভা সৃষ্টি হয়, এটা জ্বলে উঠবে, জ্বলজ্বল করতে দেখাবে। হ্যাঁ, আমি এই রেডিয়েশনটা দেখবো না, কিন্তু এখানে যদি জ্বলে ওঠে, আমি সোর্সকে সেট করলাম এখান দিয়ে স্ট্রেট, এই গতিপথ। সো এই গতিপথে যখন যাবে, এখানে যখন পড়বে, তখন আমি বুঝবো যে আলো সমানভাবে গেল, মানে আলফা কোণা স্ট্রেট গেল। তো আমার এটা দেখা লাগবে না, এখানে জ্বললেই বুঝতে পারবো যে এটা স্ট্রেট গেল। তো তখন আমি বুঝতে পারবো যে আসলে এটার এক্সপেরিমেন্টের রেজাল্টটা কি। তো এরপর উনি দেখলেন কি যে রেজাল্ট দেখা গেল এখানে তো পাওয়া যায়, আবার সাইডেও কিছু পাওয়া যাচ্ছে। এখানে সাইডেও কিছু জ্বল করতেছে হালকা, আবার এখানে কিছু জ্বল করতেছে, তার মানে আবার কিছু খুব সামান্য এখানে পাওয়া যায়। সো দেখা গেল এটা স্ট্রেট ম্যাক্সিমাম দেওয়ার পর, গোল্ড ফয়েল দেওয়ার পর ম্যাক্সিমাম এখানে চলে যায়, জ্বল করে কিছু এখানে যায়, আবার কিছু এখানে আসে, আবার খুব সামান্য পিছনে চলে আসে। তো এমন হওয়ার কারণ কি? তো আমি এখানে একটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম, জিঙ্ক সালফেট কেন নেয়? কারণ এখানে জ্বল করলে বোঝা যাবে তার গতিপথটা। সো ওটার উপর সিদ্ধান্ত নেওয়া যাবে যে আলফা কণা কোন দিক দিয়ে গেল, তার মানে প্রোটনের অবস্থানটা কোথায়। সো খেয়াল করে দেখো, এই যে জিঙ্ক সালফাইড দিয়ে আমি দেখবো যে এখানে জ্বল করে, এখানে কেন, এটা কেন হচ্ছে। তো তোমাদের বই তুমি দেখবা এই ধরনের স্ট্রাকচার দেওয়া, যে এইভাবে দিছে নিউক্লিয়াস দিয়ে, মানে বোঝাচ্ছে এইভাবে যে মানে আলফা মানে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। এখানে জিঙ্ক সালফাইড, এখানে জ্বল করে, এখানে জ্বল করে, মাঝখানে কিন্তু জ্বল করতেছে না, মাঝখানে জ্বল করতেছে না। আবার একটা এখানে বাড়ি খেয়ে এইখানে যায়, যেখানে জ্বল করে, আবার বাড়ি খেয়ে যে এইখানে আসে জ্বল করে। এখন প্রশ্ন হচ্ছে যে এমন হলো কেন? তো যেহেতু এখানে ভেদ করতে পারতেছে না, মাঝখানে কোনো প্রতিপ্রবাহ হচ্ছে না, এই জায়গাটুকু বলা হচ্ছে যে যেহেতু এটা আলফা কোণা পজিটিভ, তাই পজিটিভকে বিকর্ষণ করে। অতএব যেহেতু এখানে বিকর্ষণ হয়ে তার সরে যাচ্ছে, সাইডে চলে যাচ্ছে, তার মানে এখানে বিকর্ষণ হয়, অর্থাৎ এই জায়গাটাই প্রোটন বিদ্যমান, মানে ধনাত্মক চার্জটা বিদ্যমান ঠিক মাঝখানে। যেহেতু সাইডে সোজা চলে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে এই সাইডগুলোতে কোনো প্রোটন নেই। যদি প্রোটন থাকতো তাহলে এখানে বিকর্ষণ হতো। তো এখন এখানে একটা প্রশ্ন, আমরা যেটা দেখি যে একটা পরমাণু, উনি তো একটা স্বর্ণের পাত নিছেন, মানে ধাতুর একটা ফয়েল নিছেন, টুকরা নিছেন, উনি তো একটা পরমাণু নিয়ে দেখেন না। এখানে অনেকে একটা প্রশ্ন করে যে আমি যে দেখতেছি একটা পরমাণুর যে স্ট্রাকচারটা এইভাবে হচ্ছে, আমি তো নিলাম স্বর্ণের পাত, স্বর্ণের টুকরা, আমি তো একটা পরমাণু তো নেই, তাহলে এটা বুঝবো কিভাবে? অ্যাকচুয়ালি আমি এটা বোঝানোর জন্য একটু এভাবে বোঝাচ্ছি, এভাবে বোঝাচ্ছি যে ধরে নিলাম এটা স্বর্ণের পাত, ধরে স্বর্ণের পাতটা ধরো এইভাবে, এই হচ্ছে আমাদের স্বর্ণের পাত। এখানে প্রচুর পরমাণু, জাস্ট বোঝার জন্য বলতেছি। আলফা কোণ এভাবে আসবে, এইভাবে বের হয়ে যাবে।
সো আমি এই জায়গাটুকু দেখাচ্ছি, এই জায়গাটুকু ধরো তোমার চোখে আসতেছে কি, চোখে আসতেছে এখানে পরমাণুগুলো। ধরে তাহলে এই যে স্বর্ণের পাত আমি একটু মোটা করে বড় করে দেখাচ্ছি, এই যে অংশটা আমরা তাকায় আছি, ধরো এই দিকটা আমরা দেখতেছি, এই অংশটা হচ্ছে যে এইটা ধরো। তাহলে রেজাল্টটা কি আসতেছে? রেজাল্টটা আসতেছে এমন যে আলফা কণা, এই যে জিঙ্ক সালফাইড পর্দা, এখানে জিঙ্ক সালফাইড আলফা কণা যাচ্ছে এইভাবে, এই এই আচ্ছা কিছু আবার এখানে বাড়ি খেয়ে এখানে চলে যাচ্ছে, কিছু বাড়ি খেয়ে এখানে চলে যাচ্ছে, আর কিছু পুরোপুরি ফেরত আসতেছে 180 ডিগ্রি। সো এই জিনিসটাকে ভালো মতো বোঝার জন্য, একটু ডিটেইলস বোঝার জন্য জুম যদি করা হয়, ম্যাগনিফাইং লেন্সে যদি তুমি চিন্তা করো, অর্থাৎ এখানে পুরোটা যে অবস্থাটা হয় সেটার হিসাবের স্বার্থে, বোঝার স্বার্থে আমরা একটা পরমাণু দিয়ে বই দেখানো হয়। অর্থাৎ এটা এখন আমরা যদি এইভাবে দেখি, আমরা যদি একটা অংশ নেই, আমরা যদি জাস্ট একটা পোরশন নেই, যে এই একটা পোরশন যদি চিন্তা করি এইভাবে কি হচ্ছে, তখন দেখা যাবে যে এটা একটা পরমাণু, এখানে কি ঘটতেছে, এখান দিয়ে এভাবে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, এভাবে চলে যাচ্ছে, এভাবে চলে যাচ্ছে, এটা বাড়ি খেয়ে এভাবে যায়, এখানে বাড়ি খেয়ে এভাবে যায়, আর এটা ফেরত আসে। তো এবার প্রত্যেকটা জায়গায় কিন্তু এমন কিছু কিছু গ্যাপ বা খুব সামান্য সূক্ষ্মভাবে যদি দেখা হয়, হিসাব নিকাশ করা হয়, তখন দেখা যাবে ব্যাপারটা হচ্ছে এমন। সো এই জিনিসটাকে আমরা একটা করে দেখাই, আসলে ব্যাপারটা হচ্ছে এই। তাহলে এখন এই যে ব্যাপারটা হলো, এখান থেকে কি সিদ্ধান্ত আসে যে এর আগে যে থমসন বা আরো যারা যে থিওরি দিয়ে গেছেন সেটার সাথে মিলে না। কেন মিলে না খেয়াল করে দেখো, যদি এটা এমন হতো যে পুরোটাই পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ একসাথে যদি সারফেসে এইভাবে ছড়ানো থাকতো, তাহলে দুইটা যে কোনো একটা ঘটনা ঘটতে পারতো। যেহেতু পজিটিভ গুলা হালকা ভাবে ছড়ানো, তাহলে সব আলফা কণা ভেদ করে চলে যেত, আলফা কণাকে কেউ আটকাতেই পারতো না। অথবা পজিটিভের জন্য বিকর্ষণ সব ফেরত চলে আসবে, যে কোনো একটা ঘটনা ঘটতে পারতো, হয় সব ভেদ করে চলে যাবে, অথবা পজিটিভের বিকর্ষণে সব ফেরত আসবে, আলফা কণা সব ফেরত আসবে। যদি এমন হতো যে আলফা কণা এখানে মানে প্রোটনগুলো সব জায়গায় ছড়ানো, পুরো সারফেসটাই পজিটিভ চার্জ, তাহলে হয় আলফা কণা সবগুলোই ফেরত আসবে, অথবা ছড়ায় থাকার কারণে তার ডেনসিটি কমে যেত, সবই ভেদ হয়ে চলে যেত। কিন্তু রেজাল্ট এমন হওয়ার ফলে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা আসলে এরকম না। তার কেন্দ্রে নিউক্লিয়াস উনি নাম দিলেন রাদারফোর্ড, কেন্দ্রেই তার ধনাত্মক চার্জগুলি থাকবে এবং সাইডে শুধু ইলেকট্রনগুলি থাকবে, যার ফলে যে আলফা কণাগুলো এখানে যাচ্ছে সাইড দিয়ে, যেহেতু ইলেকট্রন নেগেটিভ সেখানে কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, আর মাঝখানে যেহেতু পজিটিভ, যেহেতু আলফা কণা পজিটিভ, মাঝখানে যেহেতু বাধাগ্রস্ত হচ্ছে, তার মানে এই পরমাণু সবগুলি প্রোটন মাঝখানে অবস্থিত। সো এইভাবে নিউক্লিয়াস উনি নাম দিলেন, এইভাবে তিনি তার আলফা স্ক্যাটারিং পরীক্ষাটা করলেন। আচ্ছা এখন তাহলে সিদ্ধান্তগুলো কি আসতেছে? সিদ্ধান্তগুলো এই আসতেছে যে যেহেতু এই যে পরমাণু দেখা গেল গবেষণায়, এটার নাম উনি দিলেন নিউক্লিয়াস, প্রথমত এটার নাম দিলেন নিউক্লিয়াস, এবং এটা নিরপেক্ষ, যে কয়টা প্রোটন কেন্দ্রে থাকবে ঠিক ওই কয়টা ইলেকট্রন বাইরেও থাকবে। নিউক্লিয়াসের নাম দিলেন যেখানে প্রোটন থাকে, তারপরে বলে এটা নিরপেক্ষ, সমান সংখ্যক ইলেকট্রন প্রোটন থাকবে, এবং উনি বললেন যে এই নিউক্লিয়াসটা অত্যন্ত ভারী, পুরো পরমাণুর ভরটা এই কেন্দ্রে পুঞ্জীভূত। কেন? কারণ এখান থেকে সহজে আলফা কণা ভেদ করতে পারে, কিন্তু মাঝখানটা ভেদ করতে পারতেছে না, ইভেন বাড়িকে পুরো ফেরত আসতেছে। তার মানে পুরো পরমাণুতে যত ভর তার সব কেন্দ্রে পুঞ্জীভূত, মানে জমা। এবং এখানে এই নিউক্লিয়াসের সাইজটা অনেক ছোট। কেন অনেক ছোট? কারণ দেখা যাচ্ছে যে এখানে প্রায় 20,000, একটা হিসাব থেকে উনি দেখলেন 20,000 আলফা কণার মধ্যে মাত্র একটা ফেরত আসে। 20,000 আলফা কণার মধ্যে মাত্র একটা ফেরত আসতেছে। তার মানে বলা যায় যে নিউক্লিয়াসের আকারটা অনেক ছোট। এবং সাথে সাথে এখানে আরেকটা উনি ব্যাখ্যা দিচ্ছেন এই যে এই যে একটা ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরে, এই পথগুলো সৌরজগতের মতো প্ল্যানেটগুলো যেভাবে আছে
ঠিক সেভাবেই তারা ঘুরতেছে, চলতেছে, তাদের পথগুলা ওই ধরনের। এবং এখানে কিভাবে তার এক্সিস্টেন্স ইলেকট্রনের, যে এখানে এই যে এটা নেগেটিভলি চার্জ এটা পজিটিভলি চার্জ, তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করতেছে। সো এই যে আকর্ষণ বলটা যে কাজ করতেছে, সো এটা একটা সার্কুলার পথে যখন ইলেকট্রনটা ঘুরবে, তো সার্কুলার বা বৃত্তাকার পথে ঘোরার সময় তার যে গতিশক্তি, তার গতিশক্তিটা, সো এখানে যে ভেক্টরটা তার স্পর্শক বরাবর টেনজেন্ট বরাবর কাজ করতেছে বেগ, ভেলোসিটি, বেগ। এবং এখানে যে ফোর্সটা কাজ করতেছে কেন্দ্রের দিকে, একটা নেগেটিভকে পজিটিভ যে বল আকর্ষণ করতেছে, সেটা ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী, ক্লাসিক্যাল থিওরি বলতে যেটা আগের থিওরি ছিল যে একটা যে কোনো ম্যাক্রোস্কোপিক বস্তুর জন্য, মাইক্রোস্কোপিক না বরং ম্যাক্রোস্কোপিক, ধরো ম্যাক্রো মানে বড় একটা বল, একটা বড় পদার্থ, সেখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, অর্থাৎ এখানে তার বিপরীত দিকে একটা বল কাজ করবে সমান সমান। এই কেন্দ্রের দিকে টানটাকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স, মানে কেন্দ্রমুখী বল। আর বাইরে যেটা কাজ করতেছে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, সেটা সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল মানে কেন্দ্র বিমুখী বল। যখন এটা সমান হবে তখন এটা সমান বৃত্তাকার পথে বজায় রেখে এভাবে ঘুরবে। তোমরা দেখবা স্পেশালি কোনো চাকা যদি পানিতে ঘোরাও, একটা চাকা প্রচন্ড গতিতে ঘুরতেছে, পানিতে দিছো, তো পানিতে যখন ঘুরে চাকাটা, পানি কিন্তু এভাবে ছিটকে যায়, স্পর্শক বরাবর যায়। বা তুমি একটা জিনিস এভাবে হাতে রেখে একটা বস্তুকে বেঁধে তুমি বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, অর্থাৎ এইভাবে তুমি ঘোরাচ্ছ, তো ঘোরাতে থাকলে তোমার হাতের টানটা কেন্দ্রের দিকে কাজ করতেছে, কিন্তু এটা কেন্দ্র ফিরে যায় না, কারণ এটার মধ্যে যে গতিশক্তির সঞ্চার হয় সেটা বাইরের দিকে যেতে চায়। যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া সমান বল, তাই এটা এদিকে যাবে না, এদিকে যাবে না, এটার ভেক্টরটা কাজ করতেছে ওদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করলে এটা যখন এদিকে আসবে তখন তার ভেক্টরটা এদিকে কাজ করতেছে, এটা এদিকে আসবে তার ভেক্টরটা এদিকে কাজ করতেছে। সো এই ক্ষেত্রে যদি তুমি ঘোরানোর সময় যখন ঘোরাচ্ছ হঠাৎ হাতটা যদি ছেড়ে দাও তাহলে কি হবে? হাত ছেড়ে দিলে, ধরো এই পয়েন্টে তুমি হাত ছেড়ে দিছো, এখানে এইখানে যখন ছিল তুমি হাতটা ছেড়ে দিলা, তাহলে এটা স্পর্শ বরাবর ছিটকে যাবে, সোজা চলে যাবে। তুমি যদি রশিটা এই জায়গায় এসে ছেড়ে দাও তাহলে স্ট্রেট চলে যাবে, যেমন কি পানি স্ট্রেট ছিটকে যায়। তুমি যদি ঠিক এই জায়গাটা এসে তুমি যদি হাতটা ছেড়ে দাও ঠিক স্ট্রেট চলে যাবে, তাহলে তার দিক ভেক্টরটা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করতেছে। সো আবার তুমি যদি ঘোরানো বন্ধ করে দাও তাহলে তোমার হাতে এসে প্যাচ খাবে, কিন্তু হাত যদি না ছাড়ো। সো যেহেতু হাতের টান, এই হাতের টান আর বাইরের ক্রিয়া যেহেতু সমান, তাই এটা এদিকেও যাবে না ওদিকেও যাবে না, এইভাবেই ঘুরতে থাকবে। সো এটাকে বলে কেন্দ্রমুখী বল, এটা কেন্দ্র বিমুখী বল, পরস্পর সমান। এবং এখানে কিন্তু তার কাজ জিরো। কেন জিরো? দেখো তোমরা জানো যে সরণ, ডাব্লিউ মানে কাজ মানে কি, বল ইনটু সরণ। এখানে সরণ আমরা শূন্য ধরতে পারি, কারণ সে ঘুরে একই জায়গায় কিন্তু আসতেছে, একই জায়গায় যেহেতু আসতেছে তার মানে সরণ শূন্য, কাজ নাই। অথবা যদি উপাংশ দিয়ে বলো, আমরা যদি উপাংশ দেখে fs cos θ যদি দেখাই, fs cos θ যদি দেখো, উপাংশ বলের উপাংশ যদি ধরো cos θ, θ কত এখানে বলের সাথে কত 90 ডিগ্রি, কেন্দ্রমুখী বল যেখানে কাজ করতেছে তার সাথে রাইট অ্যাঙ্গেলে সে আছে, সাইড যাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, যার জন্য cos 90 কত 0, অর্থাৎ সে এভাবে ঘুরতে থাকবে। সো এটাকে নাম দেওয়া হয়েছে স্ট্যাটিস্টিক্যাল ফোর্স, মানে একটা প্লাসের প্রতি একটা মাইনাসের যে আকর্ষণ, এটাকে বলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কি বলা হয়? একটা প্লাসের প্রতি যে একটা মাইনাসের আকর্ষণ তাকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল ফোর্স। সো সেন্ট্রিপেটাল ফোর্সটা তাহলে আসলো কোথা থেকে? এটার উৎস হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফোর্স, মানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আর এটা হলো কেন্দ্র বহির্মুখী যে বল, এটা গতিশক্তির মাধ্যমে আসতেছে। সো এইভাবে দুটো সমান। এই হচ্ছে রাদারফোর্ড মডেল এবং তার পরমাণুবাদ। সো আমরা আসলে এখন দেখি ত্রুটিগুলো কি। ত্রুটিগুলো 9 পড়ে আসে, তবু একটু দেখে নিই। দেখো, ফার্স্ট যে ত্রুটিটা রাদারফোর্ড মডেলের সৌরজগতের সাথে তুলনা করছেন উনি। আমরা জানি যে সূর্য, প্ল্যানেট গুলো বা পৃথিবী, এটা যে ঘুরে প্রদক্ষিণ করে, সো এটা একটা নিউট্রাল, এটাও একটা নিউট্রাল, এখানে কোনো চার্জ নাই। সো এখানে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, মহাকর্ষীয় বলের কারণে। কিন্তু আমরা জানি নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। সো এখানে তো এদের আকর্ষণ তো ভিন্ন।
অনেকে একটা প্রশ্ন করে যে স্যার এখানে পৃথিবীতে কি ইলেকট্রন প্রোটন নাই? পৃথিবীর কি ইলেকট্রন প্রোটন নাই? হ্যাঁ, অবশ্যই আছে। পৃথিবীতে ইলেকট্রন প্রোটন সবই তো আছে, বা আমার শরীরেও তো আছে, একটা টেনিস বলও তো আছে। সেটা কি চার্জ হবে? সেটা নিউট্রাল, অর্থাৎ যেখানে প্রোটন এবং ইলেকট্রন সমান সমান সেটা কি নিউট্রাল, মানে প্রসম। সো এটাও প্রসম, এটাও প্রসম, নিরপেক্ষ। সো এটা তো আর প্রসম না, এটা তো নিরপেক্ষ না, এটা তো নেগেটিভ চার্জ, এন্ড এটা কি পজিটিভ চার্জ। সো এটার সাথে তো তুলনা দিলে হবে না। এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স আর এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। একটা প্ল্যানেট আর প্রতিবেশী প্ল্যানেটের সাথে সবসময় আকর্ষণ হবে, কখনো বিকর্ষণ হবে না। কিন্তু লাইক চার্জ মানে সেম চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। সো সৌর মডেলের সাথে এটা তুলনা দিলে হবে না। এটা হলো ম্যাক্রোস্কোপিক, এটা হচ্ছে মাইক্রোস্কোপিক, টোটালি ভিন্ন একটা আইডিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, এরপর হচ্ছে ম্যাক্সওয়েলের যে থিওরিটা, সেটা তোমরা জানো। অনেকেই বলে যে ম্যাক্সওয়েল বলে গেছেন নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা। আসলে ব্যাপারটা আসলে ম্যাক্সওয়েল বলে জানলো। হ্যাঁ, এটা আমরা ব্যাখ্যা দিতে পারে নাই, যেন ত্রুটি হিসেবে দেখায়। ম্যাক্সওয়েলের কথাটা কি ছিল? ফিজিক্স তোমরা দেখছো যে বৃত্তাকার পথে যেটা তার বানানো হয়, লুপ বানানো হয়, একটা বৃত্তাকার পথে যদি ইলেকট্রন প্রবাহী হয়, কারেন্ট তৈরি করো, চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেশন করো, যদি সেটা ঘুরে, তাহলে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়, যাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড। এবং ম্যাগনেটিক ফিল্ড রাইট অ্যাঙ্গেলে তারা কাজ করে, যাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এইটা ম্যাক্সওয়েলের মতবাদ ছিল। এই যেভাবে ধরো একটা কারেন্টের তার তুমি এভাবে প্যাঁচাইছো, এটা হচ্ছে যদি প্যাঁচাও, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডিফারেন্স, 90 ডিগ্রি। সো এখানে যেটা ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরে কারেন্টের তারে তুমি অ্যাক্সিলারেট করো কোন চার্জ পার্টিকেল লাইক ইলেকট্রন, যার মধ্যে আধান আছে, তো ঘোরার ফলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়? ম্যাগনেটিক ফোর্স, যা একসাথে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হয়। সো এটা ছিল ফিজিক্সের একটা থিওরি। সো এখন যদি এই কথাটা চিন্তা করা হয় যে ইলেকট্রন তো চার্জ পার্টিকেল, তাহলে পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে যে ইলেকট্রন যে ঘুরতেছে, তাহলে এখানেও তো সেই বৃত্তাকার পথে ঘূর্ণনটা হলে যেমন নাকি একটা কারেন্টের তারকে পেঁচাইলে হয়, সো কারেন্টের তারকে পেঁচাইলে যেমন একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হয়, ঠিক একইভাবে বৃত্তাকার পথে যখন ইলেকট্রন এখানে ঘুরতেছে, তাহলে এখানেও তো একটা ম্যাগনেটিক ফোর্স তৈরি হওয়ার কথা, যেটা নাকি তার লব্ধি হিসেবে বের হবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে। আচ্ছা, যদি শক্তি যদি বের হতে থাকে, তাহলে তো এটা তো শক্তি খরচ হতে থাকবে। শক্তি যদি কমে যায়, তাহলে তো সেটা এই পথে থাকতে পারবে না, তার ব্যাসার্ধ ছোট হয়ে আসবে, কারণ বড় ব্যাসার্ধে ঘুরতে বেশি শক্তি লাগে। হারাই গেলে সে একটা সময় ছোট ব্যাসার্ধে ঘুরবে, তো ছোট ব্যাসার্ধে যদি ঘুরে শক্তি তো সে ছাড়তেই থাকবে, তো ছাড়তে ছাড়তে আরো ছোট ব্যাসার্ধে ঘুরবে, এমন করতে করতে এক সময় নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, যাকে আমরা স্পাইরাল স্ট্রাকচার দেখি। এই কিন্তু আসলে কি এমন ঘটে কখনো? যদি ইলেকট্রন সত্যি নিউক্লিয়াসে পতিত হতো, তাহলে তো সমস্ত জিনিস কলাপস হয়ে যেত, সব মডেল ভুল হয়ে যেত, আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। এমন তো হচ্ছে না। সো এইটার ব্যাখ্যা উনি দিয়ে যেতে পারেন না। হাইড্রোজেন বর্ণালীর কথা দেখো, এখানে পরস্পরের সাথে রিলেটেড। হাইড্রোজেন বর্ণালী অনুযায়ী আমরা দেখতেছি যে উনি এই বর্ণালীর ব্যাখ্যা সুষ্ঠুভাবে দেন। তো ওনার মতবাদ অনুযায়ী যদি কন্টিনিউয়াসলি বর্ণালী অনবরত বের হতেই থাকে, ধরো এইভাবে এখানে ছিল বের হচ্ছে, প্রতিটা জায়গা থেকে বের হচ্ছে, আবার এখানে বের হইতেই আছে, আবার এখানে, সো আমি যদি একটা বর্ণালীর স্পেকট্রাম লাইন নেই, সো ক্রমাগত আমরা লাইন পাবো, অবিচ্ছিন্ন, যাকে বলা হয় অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াসলি। ধরো এটার জন্য একটা লাইন, এটার জন্য আরেকটা লাইন, তারপর এটার জন্য আরেকটা লাইন, ক্রমাগত লাইন পাওয়ার কথা। কিন্তু এমন তো আমরা পাই না, বরং হাইড্রোজেন বর্ণালী বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে কিছু লাইন পাওয়া যায়, গ্যাপে গ্যাপে, তাও গ্যাপে গ্যাপে কিছু লাইন পাওয়া যায়। তাহলে এইটার ব্যাখ্যা উনি দিয়ে যেতে পারেন না। অর্থাৎ তার মতবাদ অনুযায়ী যদি কন্টিনিউয়াসলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বের হতে থাকে, তাহলে তো কন্টিনিউয়াসলি আমরা লাইন পাবো, বর্ণালী রেখা পাবো কম্পিউটারে সিগন্যাল থেকে। কিন্তু দেখা যায় হাইড্রোজেনের প্রকৃত পক্ষে আমরা কন্টিনিউয়াসলি কখনোই পাইনি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অনেক গ্যাপে গ্যাপে। তাহলে এটা কেন হলো? বরং এখানে বিচ্ছিন্ন লাইন আমরা পাচ্ছি। সো এটার ব্যাখ্যা উনি দিয়ে যেতে পারেন না। কক্ষপথ কেমন হবে, অ্যাকচুয়ালি তাদের আকার আকৃতি কেমন হবে, সুস্পষ্ট কোনো ধারণা উনি দিয়ে যেতে পারেন নাই। একাধিক ইলেকট্রন যদি থাকে তাহলে কি হবে? ধরো একটা কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, 3টা আছে ইলেকট্রন, আরো বেশি থাকতে পারে, তো তারা তখন কিভাবে আবর্তন করবে? তাদের সাথে কোনো সংঘর্ষ হবে কিনা? যেমন পৃথিবী যে কক্ষপথে থাকে সেখানে তো অন্য কোনো প্ল্যানেট তো আর থাকে না,
বৃহস্পতি যেই কক্ষপথে ঘুরে সেখানে তো অন্য কোনো প্ল্যানেট আর থাকে না, তাহলে একই কক্ষপথে যদি একাধিক ইলেকট্রন থাকে তাহলে তাদের মধ্যে সংঘর্ষ হবে কি হবে না, কি হবে সেই সম্বন্ধে অন্য কোনো ব্যাখ্যা দিয়ে যান নাই। সো এইগুলো হচ্ছে ত্রুটি। তো রাদারফোর্ড মডেলের মেইন যে অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের আবিষ্কার, এটাই আমাদের সবচেয়ে বড় একটা পাওয়া।